মালয়েশিয়ায় থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করেছিল বেশ ১-১.৫ মাস আগের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। ৩ দিন আগে মালয়েশিয়ার একটি প্রধান সংবাদ তারা বাংলাদেশি ওই একজন যুবকের ছবি ছেপেছে এবং বলেছে যে চূড়ান্ত চার্জশিটে তাদেরকে আইএসকে অর্থায়নের প্রমাণ তারা পেয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এটি সাজা তাদেরকে ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে। এই যখন সংবাদ বাংলাদেশে রাজশাহীতে একটি কোচিং সেন্টার থেকে ডক্টরস কোচিং সামথিং একটা নাম, সেখান থেকে মিশরাতুল অনিন্দ নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী, সেনাবাহিনী বিশেষত জঙ্গি কার্যক্রমের অভিযোগে। এই ব্যক্তি তাকে যখন পুলিশ তুলে নিচ্ছে তখন সে ৪টি নাম বলেছে বাংলাদেশের: পিনাকি ভট্টাচার্য, ওসমান হাদি, হারুন এজাহার। এদের কথা শোনার জন্য বলেছেন। কেন এই দুটি ঘটনা আমি একসাথে নিয়ে আলোচনা করছি? বাংলাদেশে নতুন করে কি জঙ্গি এবং মৌলবাদের উত্থানের যে দায়ভার সেটি বাংলাদেশি কোনো ইনফ্লুয়েন্সার রাজনৈতিক কর্মীর ঘাড়ে বর্তায় কিনা, সেটি একটি বড় প্রশ্ন। কেন প্রশ্ন? তারেক রহমান বিএনপির জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ যেন নতুন করে মৌলবাদীর অভয়ারণ্য, উগ্রপন্থার অভয়ারণ্য না হতে পারে, সেটি তাদের রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। এখন তারেক রহমান কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা বাংলাদেশের সরকার এই মৌলবাদের উত্থান, উগ্রপন্থীদের উত্থান নিরসনে কিংবা প্রতিহত করার জন্য কোন পন্থায় আগাবেন, কিভাবে আগাবেন, কোন প্রক্রিয়ায় আগাবেন? যারা এই তরুণরা যারা এইসব উগ্রবাদী বয়ানে অনুপ্রাণিত হচ্ছে এবং নিজেদেরকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেই সব ব্যক্তিগুলো কি ধরাছোঁয়ার বাইরে রেখেই বাংলাদেশ মৌলবাদের উত্থান ঠেকানো যাবে কিনা? রাষ্ট্র পরিচালনায় বড় চ্যালেঞ্জ সামনে আসবে। আমি আলোচনাটা করছি মালয়েশিয়ার রেফারেন্স দিয়ে এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ২০১৬ সালের গুলশানে হলি আর্টিজানে ১৬ জনকে যে হত্যা করা হয়, সে সময় আইএস এবং বালেতানের মতদর্শপুষ্ট বাংলাদেশে যেসব ছোট ছোট গ্রুপ ছিল, কার্যকর ছিল, নানান আলোচিত বিষয় ছিল। শেখ হাসিনার আমলে আমরা একটা বিষয়ের খুব সমালোচনায় সোচ্চার ছিলাম, সেটা হলো যাকে তাকে যেখানে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে সাধারণ মানুষকে, আলেম ওলামাকে নির্যাতন করার যে অভিযোগ, এটি সত্য ছিল, কিন্তু তার ভিতরে কি কেউ কেউ সত্যি সত্যিই জঙ্গি ছিল না? আইএসের মতদুষ্ট ছিল না? অবশ্যই ছিল। রোহান এবং নিব্রাস নামের ২ জন ব্যক্তি যখন তাদেরকে আটক করা হয়, তারা আল কায়েদার পতাকা পোশাক পরেছিল এবং তারা এই হত্যাকাণ্ডের দায়ে যেই ৭ জন না ৮ জনকে আইন শৃঙ্খলা বাহিনী তখন হত্যা করে, তাদের মধ্যে এই ২ জনও ছিল। সে সময় পত্রপত্রিকার হিসাব ছিল, সংবাদ ছিল যে এই ২ ব্যক্তি কাদ্রে অনুপ্রাণিত ইসলামিক বক্তা, পিস টিভি বাংলার, যিনি বাংলাদেশে সেই সময় খুব চালু ছিল, ডক্টর জাকির নায়েকের অনুসারী ছিল এমন একটা অভিযোগ ছিল। এখন জাকির নায়কের কথাবার্তা, জাকির নায়কের বিশ্লেষণ সব কি জঙ্গিবাদের মদদ উৎপাদন করছে? সব কি খারাপ? অবশ্যই না। আমি বরঞ্চ ডক্টর জাকির নায়ককে দেখি ইসলামিক বক্তা হিসেবে, মধ্যপন্থার ইসলামের বক্তা হিসেবে, কিন্তু তাদের কথায় কোথাও না কোথাও যে ত্রুটি ছিল কিংবা যে ব্যাখ্যা ছিল, সেই অপব্যাখ্যাগুলোকেই নিজেদের করে নিয়ে নিজেদের মতো করে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েছিল যেসব তরুণ, তাদেরকে নিয়েই সমস্যাটা এবং শঙ্কাটা। মালয়েশিয়া তো মুসলিম প্রধান দেশ। মালয়েশিয়া কি জাকির নায়েককে তার কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়ে রেখেছে কিনা? আমি যতটুকু জানি, পড়েছি সংবাদ, ওই ঘটনার পরে মালয়েশিয়ায় ডক্টর জাকির নায়েকের উপরেও তাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পায়। এরপরে ডক্টর জাকির নায়েক যখন ভারতীয় এবং চীনাদেরকে কটাক্ষ করে একটি বক্তব্য রাখেন, স্থানীয়ভাবে কিছু প্রতিবাদ তৈরি হলে মালয়েশিয়ার সরকার ডক্টর জাকির নায়েক ১১ জন মুসলিম স্কলারকে নিষিদ্ধ করেন, তাদের বক্তৃতা বিবৃতি নিষিদ্ধ করেন। ডক্টর জাকির নায়েক তাদের মধ্যে একজন ছিল।